খবরের কাগজের পাতায় একটা খবর দেখে আটকে গেল আমার চোখ। গভীর রাতে শহরে ব্যবসায়ী খুন, টাকা নিয়ে লোপাট আততায়ী। কিছুটা মনে মনে পড়ে বিরুদার উদ্দেশ্যে বললাম, এই তুমি খবরটা দেখেছ? বিরুদা তার সাধের পুরনো একটা রেডিও ঠিকঠাক রয়েছে কিনা দেখার জন্য সুইচগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। আমার কথা শুনে মুখ না তুলেই বলল, 7 নম্বর পাতায় ডান দিকের কলামে একদম নিচের খবরটা তো? হ্যাঁ, পড়েছি। না মানে তুমি দেখো, কোন মানুষ এমন রাত বিরেতে বাড়ির দরজা খুলে রেখে শোয়? আজকের দুনিয়ায় কাউকে বিশ্বাস আছে, সে ঘরের লোক হোক বা বাইরের? বিশ্বাস মানুষ কাকে করে বলতো? কাছের মানুষকে। আর সেটার সুযোগও সব থেকে বেশি নেয় কাছের মানুষই। রাতে ব্যবসায়ী দরজা খোলা রাখার কারণ নিশ্চয়ই তোকে আর ব্যাখ্যা করে বলতে হবে না। তার মানে তুমি বলছো ওই ব্যবসায়ীকে মেরেছে তার কোনো আত্মীয়? যদি তাই হয় তাহলেও তো তাকে বাইরে থেকে দরজা ভেঙে ভেতরে আসতে হবে নাকি? বিরুদা ঘড়িটা সরিয়ে রেখে বলল, খুনিকে যে বাইরে থেকে দরজা ভেঙেই আসতে হবে তার কি মানে? হতেও পারে সে ঘরের ভেতরেই আছে, কাজ সেরে তারপর বাইরে বেরিয়েছে। বিরুদার কথাটা একটু গুছিয়ে মনে মনে ভাবলাম। তারপর বললাম, তার মানে তুমি বলছো ওই রাতে ওই ব্যবসায়ী নিজের কোনো আত্মীয়ের সাথেই ছিলেন, পরে যিনি সুযোগ বুঝে গৃহস্বামীকে খুন করে টাকা নিয়ে চম্পট দেয়। ঠিক ভেবেছিস, অনেকটা তাই। এবার আরেকটু ভেবে দেখ, আততায়ী টাকা নিল কেন? নিজের কাছের লোকেরা মারলে কখনোই চেঁচে দুটো টাকা হাতাবার জন্য মারে না। এটা কেবল তখনই সম্ভব যখন তুই তোর দখলের কোনো জিনিস পাচ্ছিস না, কিন্তু তুই জানিস সেটি কার কাছে রয়েছে। দাঁড়াও, দখলের জিনিস মানে? দেখ, ব্যবসায়ী মানুষ আজ বড়লোক বলে যে 2 বছর আগে গরিব ছিল না তার কোনো মানে নেই। হতেই পারে তখন দায়ে পড়ে আত্মীয় কারোর কাছে টাকা ধার করেছিল, যেটা এতদিন অবস্থার উন্নতির পরেও ফেরত দেয়নি। হয়তো মেরে দেওয়ার তালে ছিল। সেই আত্মীয় যাতে মনে মনে রাগ না পোষে তার জন্য তার সাথে ঘনিষ্ঠতা করা, বাড়িতে ডেকে এনে বিনোদন করা, এসব তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু আত্মীয়ের চিরে এসব শুকনো কথায় ভেজেনি, তাই রক্ত দিয়ে ভেজাতে হলো। হ্যাঁ, এবার এখানে ভেতরে অন্য কারণ থাকতে পারে, পুরনো কোনো প্রতিহিংসা। তবে সবটাই আমার একটা ধারণা মাত্র। কি হয়েছে সেটা তদন্ত না করলে বলা যাবে না। আচ্ছা, হতেও তো পারে ব্যবসায়ী বাড়িতে একা থাকে, সেই সুযোগে বাড়ির চাকর টাকা ঝাড়ার লোভে এমনটা করেছে। মানে পুলিশ তো তাকেই সন্দেহ করছে। তোর আর পুলিশের মধ্যে যে কোনোই পার্থক্য নেই রে। কিছু হলেই আগে নজর পড়ে ওই ঝি চাকরদের ওপর। চাকর ওই সময় ছুটিতে ছিল, দেশের বাড়ি। সে হঠাৎ রাতে ফিরে এসে আবার খুন করে আবার পালাবে? না হে, এত কাঁচা খিলাড়ি খুনি নয়। চাকর নিজেও জানে সে কিছু না করলেও দোষ তার ঘাড়েই পড়বে। দুধে ব্যবসায়ী বুনো ওল, তাকে হটাতে গেলে বাঘা তেঁতুল না হলে হবে না। বিরুদার কথা শেষ হতে না হতেই চাকর রামরতন এসে জানালো এক দিদিমণি নাকি বাইরে দাঁড়িয়ে আছেন, বিরুদার সাথে দেখা করতে চান। আমি আর বিরুদা একবার একে অপরের দিকে তাকালাম। তারপর বিরুদা রামরতনকে ওই ভদ্রমহিলাকে ভেতরে দোতলায় আসতে দেওয়ার কথা বলল। মিনিট খানেকের মধ্যেই সিঁড়িতে খটখট করে জুতোর শব্দ হলো, যেন এক পা করে কেউ পা ফেলছে। আমি চাপা গলায় বললাম, ভদ্রমহিলা খুব বয়স্ক নাকি? মানে এভাবে সিঁড়ি ভেঙে আসতে বলাটা কি ঠিক হলো? বিরুদা মাথা নেড়ে বলল, ডেথ কেস। যা, দরজাটা খুলে দিয়ে আয়। বিরুদার কথা শেষ হতেই দরজায় ঠক ঠক করে টোকার শব্দ হলো। আমি গিয়ে দরজা খুলতেই অবাক হয়ে গেলাম। কোথায় বয়স্ক? দরজার বাইরে যিনি দাঁড়িয়ে আছেন তার বয়স 30-এর বেশি কখনোই নয়। ফর্সা, সুশ্রী, বেশ সুন্দরী বলা চলে। পরনে খুব হালকা একরঙা শাড়ি, তবে সেটা যে দামি তাতে সন্দেহ নেই। হাতে আংটি, গলায় হার ইত্যাদি নানা রকম নারীর অত্যাবশ্যকীয় আলংকরিক উপাদান তো রয়েছেই, তবে মুখের বর্তমান ভাব বলে দিচ্ছে ইদানিং কোনো কারণে
ভদ্রমহিলার ওপর বেশ বড় রকমের ঝড় চলেছে। এটা বোঝার কৃতিত্ব আমি অবশ্য বিরুদাকেই দেব। তার সাথে থেকে এতদিন মানুষকে দেখে তার অবস্থা কিছুটা বোঝার চেষ্টা করছি। বিরুদা নিজেই বলে, মানুষ যতই নিজেকে অন্যরকম দেখানোর চেষ্টা করুক না কেন, তার চোখ এমনকি নিজের অজান্তে তার হাবভাবও তার মনের আসল অবস্থাকে প্রায়ই ফুটিয়ে তোলে। মানুষকে দেখে মানুষ চিনতে শেখ বিষ্টু, মানুষের কথা শুনে নয়। পৃথিবীতে অনেক নেকড়ে আছে যারা গাধা সেজে ঘাস জমিতে ঢুকতে পছন্দ করে। এইসব বিরুদার পেশাদারি ভাষা, আমি অত শত বুঝি না। অলংকার নারীর শোভা, 99% নারী সেটা পছন্দ করে। আগন্তুকের দেহে সেই শোভার লক্ষণ না দেখেও আরও আন্দাজ করলাম যে নিশ্চয়ই কোনো কালো মেঘ এনার রূপের কিরণ ঢাকতে চাইছে। সেই মেঘ সরাতেই বিরুদা শরণাপন্ন হয়েছেন। আমি বললাম, আসুন ভেতরে আসুন। ভদ্রমহিলা ভেতরে এসে একবার আমার দিকে আর একবার বিরুদার দিকে তাকালেন। তার মনের ভাব বুঝতে পেরে বিরুদা বলল, নমস্কার, আমি বিরূপাক্ষ সান্যাল, আর ও আমার সহোদর এবং সহকারী বিষ্ণুপদ। আপনি বসুন, আর আমাদের সামনেই নিঃসংকোচে সবটা বলতে পারেন। ভদ্রমহিলা একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের সোফায় ধপ করে বসে পড়লেন। তারপর খুব ধীরে ধীরে বললেন, নমস্কার বিরূপাক্ষবাবু, আমি ঈশ্বরী সেন। আমি আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। একটা খুন হয়ে গেছে। শেষের কথাটা বলার সময় ঈশ্বরী দেবীর গলাটা কীরকম যেন কেঁপে উঠল। বিরুদা 2 হাতে তর্জনী ঠোঁটের ওপর রেখে বলল, কার খুন ঈশ্বরী দেবী? আমার স্বামী। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়লেন ভদ্রমহিলা। আমরা চোখ সরালাম। বিরুদা আমাকে ইশারায় বলল জল এনে দিতে। আমি জল এনে দিলে ঈশ্বরী দেবীর সামনে সেটা রেখে বিরুদা বলল, ঈশ্বরী দেবী, আপনি শান্ত হন। আপনার শোকটা স্বাভাবিক, তবে এখন আপনাকে শক্ত হতে হবে। জলটা খেয়ে একটু শান্ত হয়ে বসলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমার স্বামীকে খুন করা হয়েছে বিরূপাক্ষবাবু। আমি চাই আপনি খুনিকে ধরুন। ঈশ্বরী দেবী, চোর ডাকাত খুনিদের পেছনে ধাওয়া করে ধরা তো আমার কাজ না, ওটা পুলিশ করবে। তবে হ্যাঁ, আমি খুনের পেছনে আসল রহস্য উদ্ঘাটন করতে পারি। তবে সেক্ষেত্রে আমাকে আগাগোড়া সবটা খুলে বলুন, কিছু লুকোবেন না, তাতে কাজে সমস্যা হবে। গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক করে ঈশ্বরী দেবী বললেন, আমার স্বামী ডাক্তার অমৃত সেন। আমাদের বিয়ে হয়েছে 2 বছর আগে, দেখাশোনা করেই বিয়ে। আর বিয়ের পরেও আমাদের সাংসারিক জীবন বেশ সুখেই কাটছিল। তবে বুঝতেই পারছেন, কাজের সূত্রে আমার স্বামীকে অনেকবারই বাড়ির বাইরেই রাত কাটাতে হয়েছে। হাজার হোক ডাক্তার মানুষ, তাকে কি আর বসে থাকলে চলে বলুন? তাতে অবশ্য আমাদের মধ্যে কখনোই দূরত্ব বাড়েনি, বরং কাজে অবসর পেলেই আমরা নিজেদের মতো করে সময় কাটিয়েছি। এরকম ভালো করেই সময় কাটছিল আমাদের। তবে হঠাৎ যে কোথা থেকে কি হয়ে গেল, সপ্তাহখানেক আগে একদিন সন্ধ্যায় আমার স্বামী হঠাৎ বাড়ি ফিরে জানালেন যে তার শরীরটা একটু খারাপ, রাতে আর কিছু খাবে না। হয়তো কাজের চাপে ওনার একটু আধটু শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে, এমনটাই ভেবে আমি আর তাকে খুব বেশি পীড়াপিড়ি করিনি। উনিও ওনার মতো ঘরে গিয়ে শুয়েছিলেন। রাত যখন একটু বাড়ল, আমি রান্নাঘরে ব্যস্ত। এমন সময় একটা আর্তনাদ শুনে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। চিৎকারটা আমার স্বামীর। ঘরে ছুটে গিয়ে দেখি সর্বনাশ কাণ্ড। বিছানায় শুয়ে বুকে হাত ঘষতে ঘষতে ছটপট করছে আমার স্বামী। আমি ওনার কাছে গিয়ে বসলাম, বললাম, কি হয়েছে, কোথায় কষ্ট হচ্ছে তোমার? ছটপট করতে করতে উনি কেবল জানালেন যে ওনার বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে।
ভয়ে তখন আমার হাত পা ঠান্ডা হয়ে এসেছে। কি করব না কিচ্ছু বুঝতে পারছি না আমি। আমার স্বামী তখন আমাকে অতি কষ্টে হাতের ইশারায় বিছানার পাশের ড্রয়ারটা দেখালেন। বুঝলাম ওখানে হয়তো কিছু ওষুধ রয়েছে। তড়িঘড়ি সেটা বের করতে যাব, ঠিক তখনই একটা বুক ফাটা আর্তনাদ করে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়লেন। আমি লক্ষ্য করছিলাম কথা বলার সময় বিরুদা বারবার ঈশ্বরী দেবীর প্রতিটা নড়াচড়ার ওপর নজর রাখছিল। যদিও এটাই ওর তদন্তের প্রথম ধাপ, কারণ ওর বিশ্বাস মানুষের মুখ সব কিছু না বললেও তার হাবভাব অনেক কিছুই তার ব্যাপারে বলে দেয়। বলা শেষ হলে বিরুদা চুপ করে কি যেন ভাবল, তারপর বলল, আচ্ছা, আপনার বাড়িতে মানে ডাক্তারবাবুর বাড়িতে কে কে আছেন? আমি, আমার স্বামী আর 2 জন চাকর আর একজন চাকরানি থাকতাম। আমার শাশুড়ি ছিলেন, তবে বিয়ের 1 বছরের মধ্যেই উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বুঝলাম। আচ্ছা, আপনার স্বামী তো প্রায় 1 সপ্তাহ হলো মারা গিয়েছেন, তবে এতদিন পর আমার কাছে, মানে পুলিশ কি কিছু করছে না? হ্যাঁ করছে, তবে করেও তো কোনো লাভ হচ্ছে না। ভেবেছিলাম ওরাই হয়তো সবটা খুঁজে বের করবে, কিন্তু ওনারা তো ব্যাপারটা খুন মানতেই নারাজ। আপনি বা এটাকে খুন বলছেন কেন ঈশ্বরী দেবী? হতেই পারে আপনার স্বামীর অসুস্থতা। না বিরূপাক্ষবাবু, আমি যতদূর আমার স্বামীকে জানি ওনার কোনো এমন অসুস্থতা বা রোগ ছিল না। আর তাছাড়া উনি নিজে একজন ডাক্তার। আমি খুন বলছি তার একটাই কারণ বিরূপাক্ষবাবু, পোস্টমর্টম রিপোর্টে জানা গেছে ওনার মৃত্যুর কারণ বিষ। বিষ? হ্যাঁ, বিষ। আর আমার স্বামী বরাবরই দিল খোলা মানুষ ছিলেন। ওনার সুখ সুবিধা অসুবিধা সব কিছুই উনি আমার সাথে ভাগ করে নিতেন। আমি হলপ করে বলতে পারি উনি আর যাই হোক অন্তত বিষ খেয়ে আত্মহত্যা করবেন না। কিন্তু হতেও তো পারে যে খাদ্যে বিষক্রিয়া হয়েছে, মানে উনি বাইরে এমন কোনো খাবার খেয়েছেন যেটাতে বিষ ছিল। বিরুদা আমার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমার কথায় ভদ্রমহিলা একটু যেন দমে গেলেন বলে মনে হলো। তিনি আবার বললেন, হতে পারে, তবে আমার বিশ্বাস কেউ ইচ্ছে করেই ওনাকে এটা খাইয়েছে। আচ্ছা, আপনার স্বামীর কি এমন কোনো শত্রু ছিল বলে আপনি মনে করেন? ঘটনার দিন সকালে আপনার স্বামী কোথায় গিয়েছিলেন? অফকোর্স উনি হাসপাতালেই ছিলেন। ওনার কি একটা জরুরি ওটি ছিল যতদূর মনে পড়ছে আমার। আর শত্রু বলতে সেরকম কারোর কথা তো উনি আমাকে বলেনি কখনো। ডাক্তার মানুষ, লোকে তো ওনাকে ভগবানের চোখেই দেখবে। তাহলে খামোখা মারতে যাবে কেন? কথাটা নিজের মনে বলেই চুপ করে বসে রইল বিরুদা। ঈশ্বরী দেবী কাতর গলায় অনুরোধ করলেন, বিরূপাক্ষবাবু, আপনি এই কেসটার দায়িত্ব নিন, দয়া করে আপনি দায়িত্ব নিন। যত টাকা লাগে আমি সব দেব। শুধু শুধু আমার স্বামীর খুনিকে আপনি ধরিয়ে দিন, আমার স্বামীর খুনিকে ধরিয়ে দিন। ঈশ্বরী দেবী, কেস নেওয়ার হলে আমি এমনিই নেব। টাকা দিয়ে আমাকে অন্তত বিশেষভাবে কেনা যায় না। ঠিক আছে, আপনি এক কাজ করুন, কাগজে আপনার বাড়ির ঠিকানাটা লিখে দিয়ে যান। আমি কাল বা পরশু যাচ্ছি। তার আগে আমাকে ভাবতে হবে, অনেক ভাবতে হবে। কাগজে ঠিকানা লিখে উঠে দাঁড়ালেন ঈশ্বরী দেবী। কৃতজ্ঞতার সুরে বললেন, আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব জানি না বিরূপাক্ষবাবু। আমি জানতাম আপনি আমাকে কখনোই ফেরাবেন না। বিরুদা উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলল, এটা আমার কর্তব্য, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। ঈশ্বরী দেবী বেরিয়ে গেলে আমি দরজা বন্ধ করে দিয়ে বিরুদার সামনে এসে বসলাম। আমার দিকে ঘুরে তাকালো বিরুদা। বললাম, কি গো, কি বুঝলে? তুই কি বুঝলি? হসপিটালের একজন ডাক্তারকে কেউ বিষ খাইয়ে খুন করবে কি করে, আর করলেও বা লাভ কি? তার মানে তুই মানছিস এটা খুন? আচ্ছা, যদি তাই হয় তবে কে খুন করতে পারে ওনাকে একটু বলতো, আর মোটিভগুলোও বল। ধরে নে হাসপাতালে ডাক্তারের পেটে বিষ ঢুকেনি। দেখো, এটা যে খুন তা একটা ব্যাপার থেকে বোঝা যায়।
মানে আত্মহত্যা হলে অন্তত ঈশ্বরী দেবীর কথা মতো উনি মরার আগে অমন আর্তনাদ করে বাঁচার জন্য ওষুধ চাইতেন না। এবার যদি মোটিভ বলি, তবে ঈশ্বরী দেবী ছাড়া আর কেই বা খুন করতে পারে? বাড়ির চাকর? কিন্তু সেটাও আমার অন্তত মনে হচ্ছে না। গ্রেট বিষ্টু, কিন্তু খুনের মোটিভ ঈশ্বরী দেবীর পক্ষে থাকলেও আমার মনে হয় উনি এটা করেননি। তা না হলে যেখানে পুলিশ নিজে এটাকে খুন বলে মনে করছে না, সেখানে ঈশ্বরী দেবী চেয়েছে আমাকে নিয়োগ করে নিজের পায়ে কুড়োল মারার মতো বোকামি করবে না নিশ্চয়ই। তাহলে খুনটা করবে কে? ঈশ্বরী দেবী তো বললেন যে ডাক্তারবাবু অনেক ভালো মানুষ, ওনার সাথে সব কথা ভাগ করতেন, ওনার নাকি শত্রু থাকার কথাই নয়। শত্রুতা কেউ এমন বলে কয়ে দেখিয়ে সব সময় করে না রে। মানুষের মনে কখন কাকে নিয়ে কি ভাবনা চলে কে জানে। হ্যাঁ, ভাবতে হবে বিষ্টু, আরও ভাবতে হবে। এই বলে বিরুদা ঠোঁটের ফাঁকে সিগারেট রাখল। ওর এই আচরণ আমার চিরপরিচিত। কেস নিয়ে খুব গম্ভীর চিন্তা করার সময় বিরুদার সিগারেট না হলে চলে না। অন্য সময় সে সিগারেটের দিকে ঘুরেও তাকাবে না, কিন্তু এই সময় তাকে বিরক্ত করে কোনো লাভ নেই। আমি আর কি করি, বাজারের ব্যাগ হাতে বেরিয়ে পড়লাম। অনেক দিন বেশ শিঙি মাছের ঝোল খেতে ইচ্ছে করছিল। বিরুদারও খুব পছন্দের, মাও অনেকদিন ধরে বলছিল, তাই আজ ঠিক করেছি শিঙি মাছ নিয়ে আসব। বাজার থেকে ফিরে দেখি অবস্থার কোনো পরিবর্তন নেই। অ্যাস্ট্রে ভরে উঠেছে ছাইয়ে, আর বিরুদা চোখ বুজে সোফায় মাথা এলিয়ে বসে রয়েছে। কে জানে আদৌ কিছু ভেবে ঠিক করতে পেরেছে কিনা। স্নান করতে যাওয়ার আগে দেখি বিরুদা উঠে টেলিফোনের কাছে গেল, ফোন করলো, আর কথাগুলো এই রকম শোনালো। হ্যাঁ হ্যাঁ, আমি মিস্টার সান্যাল বলছি। হ্যাঁ, আমি কাল যাচ্ছি সকালে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি কেসের চার্জে যিনি আছেন তাকে আসতে বলুন। আমার নাম বলবেন। ও, ইন্সপেক্টর রায়, দ্যাটস গ্রেট। হ্যাঁ, আমি যাব। গুড বাই। আমি বললাম, কি গো, এখন আবার কাকে ফোন করলে? ক্লায়েন্ট ঈশ্বরী সেন, কালকে ওনার বাড়ি যাব বললাম। তোর কালকেও তো স্কুল ছুটি আছে। হ্যাঁ, সে তো স্কুল ছুটি, তবে তোমার ক্লায়েন্ট দেখছি বেশ আকর্ষণীয় কেস নিয়ে এসেছে। একেবারে শুরুতেই উঠে পড়ে লেগেছ। বিরুদা আমার চোখের দিকে তাকিয়ে বলল, বড্ড ফাজিল হয়েছিস, যা তাড়াতাড়ি স্নান সেরে আয়, খিদে পেয়েছে খুব। বাকি সারাটা দিন বিরুদা নিজের ঘরেই কাটালো। কেসটা যে ওকে খুব ভাবাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। এক দুবার জিজ্ঞাসা করেছিলাম, কি গো, এত কি ভাবছো, কিছু তো বলো। নিজের স্বামীর মৃত্যুর ব্যাপারে ঈশ্বরী দেবী এতটা তাড়াতাড়ি, এতটা তৎপর, ভেরি স্ট্রেঞ্জ। বিরুদার এসব কথা বুঝবার সাধ্যই আমার নেই, তাই আমি আর যেচে তাকে ঘাঁটালাম না। পরদিন সকালে যথারীতি ঘুম ভাঙল বিরুদার পুজোর ঘণ্টার ধ্বনি শুনে। আজকে ডক্টর সেনের বাড়িতে যাওয়ার কথা, তাই হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে চটপট তৈরি হয়ে নিলাম। ঠিকানা আগের দিনে ঈশ্বরী দেবী দিয়ে গিয়েছিলেন। বিরুদা বড় রাস্তার মোড়ে এসে একটা ট্যাক্সি ডাকলো। তারপর ড্রাইভারকে ঠিকানা লেখা কাগজটা দেখিয়ে বলল, তাড়াতাড়ি চলো, কুইক। আরে বিরুদা, আস্তে আস্তে, এত তাড়া কি ব্যাপার? বিরুদা এবার একটু চটে গিয়ে বলল, ওরে গর্ধব, পুলিশ আসার আগে আমাদের গিয়ে কিছুটা কাজ এগিয়ে রাখতে হবে। যদিও খানা তল্লাশি সব কিছুই হয়েছে, তবুও পুলিশের লোক সামনে না থাকলে একটু তো সুবিধে পাওয়াই যায়। আমি আর কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে রইলাম। আমাদের বাড়ি থেকে ঠিকানার বাড়িটা একটু উত্তরে। যেতে যেতে হঠাৎ বিরুদা একটা কথা বলল। আচ্ছা বিষ্টু, ঈশ্বরী দেবীকে তোর দেখে কি মনে হলো? মানে ঠিকই তো, মানে অস্বাভাবিক কিছু তো পেলাম না। সত্যি কি সব ঠিক? ওনার কথাবার্তা শুনে অন্তত এটা মনে হলো, সর্বনাশ বিপদ যাই হোক না কেন, ওনার স্বামীর সামাজিক প্রতিষ্ঠার ওপর ওনার যে যথেষ্ট অহংবোধ রয়েছে তাতে সন্দেহ নেই। যদিও অনেক স্ত্রীলোকের মধ্যেই ব্যাপারটা থাকে, তবুও। কিন্তু এর তাৎপর্য? ওটাই তো রে, আমার এই নির্ণয়টা হতে পারে নিতান্ত তুচ্ছ, আবার হতে পারে এটাই সব কিছু। দেখা যাক না।
প্রায় 1 ঘন্টা যাত্রা করার পর গাড়ি যেখানে থামলো সেটা শহর ছাড়িয়ে একটু দূরে, মোটামুটি মফস্বল এলাকা। রাস্তার ধারেই বাড়িটা। একটা জমির ওপর বেশ কিছুটা জায়গা নিয়ে বাড়িটা করা, চারধারে পাঁচিল দিয়ে ঘেরা, আর বাড়ির সামনে ছোটোখাটো একটা বাগান, মোটের ওপর বেশ সুন্দর। বাড়ির দারোয়ান আমাদের সদর দরজা পর্যন্তই ছেড়ে দিলে। দরজায় কলিং বেল টিপতেই দরজা খুলে বেরিয়ে এলেন ঈশ্বরী দেবী। ও, আপনারা এসে গেছেন, আসুন ভেতরে আসুন। ঢুকতে ঢুকতে বিরুদা প্রশ্ন করল, ইন্সপেক্টর রায় কি এসে গেছেন? না, ওনাকে খবর দিয়েছি, উনি এই এসে পড়লেন বলে। আচ্ছা, আপনারা এত দূর থেকে এলেন, চা জল খাবার? বিরুদা ঘন ঘন ঘাড় নেড়ে বলল, আমরা সব খেয়েই এসেছি, আপনি শুধু একটু জল দিন, আর তারপর চলুন একবার ডাক্তার সেনের ঘরটা দেখা যাক। বিরুদার কথা মতো আমরা ডক্টর সেনের বাড়িতে ঢুকলাম। সুন্দর পরিপাটি করে গোছানো ঘর। ঘরের এক পাশে খাট, ড্রেসিং টেবিল, সোফা, অন্য পাশে 2টো আলমারি, যার একটার আবার বইতে ঠাসা। এই খাটের ওপর শুয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ডক্টর সেন, তাতে সন্দেহ নেই। বিরুদা গোটা ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো, বিশেষ করে আলমারির বইগুলো। তারপর ওপরের তাকের দিকে আঙুল নির্দেশ করে বলল, ডাক্তারবাবু কি সাহিত্য চর্চা করতে ভালোবাসতেন নাকি? আগে সেরকম না, ওগুলো আসলে আমারই বই। আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম কি না, তাই। বিরুদা ঘাড় নেড়ে খানিকক্ষণ কি দেখল, তারপর বলল, আচ্ছা ঈশ্বরী দেবী, আপনি একটু আপনার সমস্ত কাজের লোকদের এখানে এক এক করে পাঠান, আমি একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। এক এক করে সবাইকে আলাদা আলাদা করে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো। তবে বিরুদা বিশেষ কিছু ফল পেল বলে মনে হলো না। কেউই আলাদা করে এমন কিছু বলল না যা থেকে তদন্তের গতি কিছুটা ত্বরান্বিত হয়। অবশেষে বাড়ির বাইরে পুলিশের জিপের শব্দ হলো। আমরা নিচে এলাম। সদর দরজা দিয়ে নিজের বৃহদায়তন ভুঁড়ি আর ছুঁচোর মতো মুখ নিয়ে ঘরে ঢুকলেন ইন্সপেক্টর রায়। বিরুদাকে দেখে এক গাল হেসে বললেন, হ্যাঁ, ঠিক ধরেছি, যেখানে রহস্যের গন্ধ আপনি সেইখানেই মশাই। বিরুদাও পাল্টা হাসি দিয়ে বলল, যেখানে আমি সেখানেই রহস্যের গন্ধ। তা আপনি নাকি বলেছেন এটা আত্মহত্যা, খুন না? হ্যাঁ, তা নয় তো কি বলুন, ডাক্তারবাবুকে এভাবে কে খুন করবে? হ্যাঁ, কোনো মোটিভ তো আমি কিছুই পাচ্ছি না কোথাও। আপনার মোটিভ নেই রায়বাবু, তাই আপনি খুঁজে পাচ্ছেন না। আর যদি আত্মহত্যা হতো তবে ঈশ্বরী দেবীর কথা মতো উনি মরার আগে ওষুধের জন্য এমন কাতরাতেন না, আর তার শরীরটা খারাপ লাগছে এটা বলতেনও না। এমনিতেও ডাক্তার সেন নাকি দিল খোলা মানুষ ছিলেন। কার কখন কোথায় মনে আঘাত লেগে মতিভ্রম হতে পারে তা কে বলতে পারে বীরুবাবু, বলুন তো? হ্যাঁ, আর যদি খুনই হয় তবে আপনি কাকে সন্দেহ করছেন? বিরুদা দাড়ির ওপর খানিক হাত বুলিয়ে বলল, তদন্ত চলাকালীন তো সন্দেহের বাইরে কেউ না। আচ্ছা রায়বাবু, আপনি বলতে পারেন ডাক্তারবাবু শেষ দিন কোন হসপিটালে ওটিতে ছিলেন? হ্যাঁ, ওই তো মতিলাল সুপার স্পেশালিটি হসপিটাল, ওখানেই উনি ওটি করতেন বেশি। আচ্ছা বুঝলাম। আর পোস্টমর্টেম রিপোর্টটি কি বলছে? পেটে বিষ, ওই বিষ খাওয়ার 3 ঘন্টার মধ্যেই নাকি মৃত্যু অবধারিত। বিরুদার মুখটা কীরকম উজ্জ্বল হয়ে উঠল। বলল, তার মানে সেদিন বিষ ঢুকেছে ওটি করার পরেই। বেশ বেশ, ঠিক আছে ঈশ্বরী দেবী, আজ চলি, দরকার পড়লে আবার আসবো। চলি রায়বাবু, চল রে বিষ্টু। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে বিরুদা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ওর এই আচরণ আমার জানা। কেসের যত পয়েন্ট ও জানতে পেরেছে তার সব খাতায় লিখে নিজের মতো করে বিশ্লেষণ করে তবেই পরবর্তী পদক্ষেপ নেবে। সেদিন বাকি দিনটা আর বিশেষ কিছুই কথাবার্তা হলো না। পরদিন সকালে যথারীতি আমার স্কুল থাকায় আমি স্নান খাওয়া সেরে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। সারাদিন স্কুলের বাচ্চাদের পেছনে খিটির খিটির করার পর বিকেলে বাড়ি ফিরে দেখি বিরুদা ঘরে নেই। মাকে জিজ্ঞেস করতে জানলাম বিরুদা সকালেই কোথায় যেন বেরিয়েছে। বিরুদা বাড়ি ফিরল সন্ধে নাগাদ। তাকে চেপে ধরলাম, এ কি ব্যাপার বলো তো, কোথায় একা একা ঘুরে বেড়াচ্ছ, আমাকে নিয়েও যাচ্ছ না? তা তোর স্কুল থাকলে আমি কি করতে পারি বল? আচ্ছা, তা কোথায় গিয়েছিলে সেটা তো বলো অন্তত। হসপিটাল, মতিলাল সুপার স্পেশালিস্ট হসপিটাল।
ইন্সপেক্টর রায়বাবুর সাথেই গিয়েছিলাম। হসপিটাল কেন? বিরুদা সোফায় গা এলিয়ে দিয়ে সিগারেট ধরিয়ে বলল, আমার জানা ছিল যে ডাক্তারবাবু সেদিন অপারেশনের পর কি করেছিলেন। যতদূর খবর পেলাম উনি অপারেশনের পরপরই বেরিয়ে গিয়েছিলেন নিজের গাড়িতে। এটা জানতে তোমার সারাটা দিন লেগে গেল? ঈশ্বরী দেবীর কলেজে একবার ঢু মেরেছিলাম। এবার আমার আরও অবাক হওয়ার পালা। বললাম, তুমি কি ঈশ্বরী দেবীকেই সন্দেহ করছো? এই তুমি একটু খোলসা করে বলো তো না, মানে ঈশ্বরী দেবীর কলেজে যাওয়ার কারণটা কি? বিরুদা উঠে দাঁড়িয়ে ধোঁয়া ছেড়ে বলল, বিষ্টু, নারী চরিত্র বেজায় জটিল। অতীত থেকে আজ অবধি পুরুষ কখনোই তাকে পুরোপুরি বুঝতে পারেনি, বুঝলি? এইটুকু বলেই বিরুদা নিজের ঘরে ঢুকে গেল। বুঝলাম কিছু একটা ক্লু তো ও পেয়েছেই, তবে সেটা এখনও বলতে চায় না। আর এখন ওকে বিরক্ত করেও লাভ নেই। অগত্যা আমার আর কি করা, খাতা খুলে আগের সলভ করা একটা কেস সাজিয়ে লিখতে লাগলাম। পরদিন সকালে আমি সোফায় বসে কাগজ পড়তে ব্যস্ত। বিরুদা তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে এসে বলল, শোন বিষ্টু, আজ বিকেলে ফাঁকা আছিস তো? হ্যাঁ, স্কুল ছুটির পর ফাঁকা আছি, কিন্তু কেন? এক জায়গায় যাব। কোথায় যাব সেটা আমিও এই মুহূর্তে জানি না, পরে বলবো। আমি বিরুদাকে একবার আপাদ মস্তক দেখে নিয়ে বললাম, হ্যাঁ সে না হয় ঠিক আছে, কিন্তু এখন কোথায় যাচ্ছ? ডক্টর সেনের বাড়ি। কেবল এইটুকু বলে বিরুদা বেরিয়ে গেল। সত্যি বলতে এবারের কেসটায় আমি নিজেও ধোঁয়াশার মধ্যে রয়েছি। বিরুদা যে কি করতে চাইছে, কত দূরও এগোতে পেরেছে, তা আমি কিছুই বুঝতে পারছি না। বিকেলে বাড়ি ফিরে দেখি বিরুদা সোফায় বসে কিছু চিরকুট কাগজ নিয়ে কি যেন দেখছে। আমি বললাম, কি গো, ওগুলো আবার কি জিনিস? বিরুদা দুটো কাগজ আমাকে দিয়ে বলল, দেখ, দেখে বল। আমি কাগজ দুটো মনে মনে পড়লাম। ছোট ছোট কবিতার মতো লেখা, দেখে বোঝা যায় সেগুলো প্রেমের কবিতা। আমি অবাক হয়ে তাকালাম বিরুদার দিকে। এগুলো কি? যেটা ভেবেছিস সেটাই। কোথায় পেলে এটা? ঈশ্বরী দেবীর ঘরে। ওনাকে ছলে বলে ঘর থেকে বের করে এ জিনিস খুঁজে বের করেছি। আমার বিস্ময়ের পারদ ততক্ষণে আকাশ ছোঁয়া হয়েছে। বললাম, ঈশ্বরী দেবী? তার মানে তুমি কি সব কিছুর পেছনে ওনাকে সন্দেহ করছো? আর তাছাড়া এই চিরকুটগুলো থেকেই বা কি প্রমাণ হয়? বিরুদা সোফায় গা এলিয়ে দিয়ে বলল, সন্দেহের বাইরে তো কেউ নয়। এই হেয়ালি না করে সত্যি সত্যি বলো তো, ব্যাপারটা কি? তৈরি হয়ে নে, বেরোতে হবে, রাস্তায় বলছি। দুজন বাইরে বেরিয়ে এলাম। সন্ধে হব মোড়ের মাথার চায়ের দোকান সবে সবে খুলছে। তেলে ভাজার দোকানে বড় কড়াই বসিয়ে তেল গরম করা চলছে। আমি বললাম, কিন্তু বিরুদা, আমরা যাচ্ছি কোথায়? সুনির্মল বাবুর বাড়ি। সুনির্মল বাবু? হ্যাঁ, সুনির্মল বিশ্বাস। উনি ডক্টর সেনের বন্ধু ছিলেন। সেদিন হাসপাতাল থেকে বেরিয়ে ডাক্তার এনার বাড়িতে গিয়েছিলেন বলেই খবর পেয়েছি। আজ সকালে ডাক্তারের ড্রাইভারের কাছ থেকে খবর আর ঠিকানা নিয়েছিলাম, তাই যেতে হচ্ছে এখন। ডাক্তারবাবু মরার আগে বাইরের লোক বলতে শেষ এনার সাথেই কথা বলেছেন। অতএব বুঝতেই পারছিস ব্যাপারটার গুরুত্ব। এটা তো না হয় ডাক্তারবাবুর ব্যাপার, কিন্তু ওই ঈশ্বরী দেবীর ব্যাপারটা? ও, ওটা তো ঈশ্বরী দেবীর গুপ্ত প্রণয়ের ফল। ওটা ঈশ্বরী দেবীর কলেজে গিয়ে ওনার বিবাহ পূর্ব এই প্রেমের কথা জানতে পারি। উনি তখন সবে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন, তবে পড়া কমপ্লিট করার আগেই ওনার বিয়ে হয়ে যায়। ওই এলাকার স্থানীয় যারা, তাদের কেউ কেউ ঈশ্বরী দেবীর সহপাঠী ছিলেন, আর তাদের মুখেই এটা শোনা। ছেলেটির নাম ছিল, যতদূর ওরা বলল, নীল। স্পষ্টতই প্রেমে পরিণত হয়নি। যাই হোক, এ তো এই বয়সে ছেলে মেয়েদের হামেশাই হয়, আশ্চর্যের কিছু না। তার মানে তুমি বলছো এই চিরকুটগুলো ওই প্রাক্তনের লেখা? অবশ্যই। এই লেখা আর যাই হোক, ডাক্তার সেনের হবার সম্ভাবনা অনেকটাই কম। তবে কতদিন আগে লেখা, বিয়ের আগে না পরে তা জানি না। বিয়ের পরে লেখা হলেও ঈশ্বরী দেবী যে তার বিবাহিত জীবনের বেশি আগ্রহী ছিলেন, তা তার কথাবার্তার ধরন দেখেই বোঝা যায়।
হ্যাঁ, আর 5 জনের মতো তিনিও এই সম্পর্কের ব্যাপারটা লুকিয়ে রাখতে চান, এতে সন্দেহ নেই। বলতে বলতে ততক্ষণে ট্যাক্সি এসে গিয়েছিল। আমরা তাতে উঠে বসলাম। ট্যাক্সিতে সুনির্মলবাবুর বাড়ি পৌঁছতে প্রায় আধ ঘন্টা লাগলো। ভদ্রলোকের বাড়িটা একদম যাকে বলে নিতান্তই সাদামাটা। দরজায় টোকা দিতেই যিনি বেরিয়ে এলেন তার বয়স বড় জোর 27-28-এর বেশি হওয়ার নয়। চোখে সরু ফ্রেমের চশমা, মুখে কালো চাপ দাড়ি, মাথায় পরিপাটি করে আঁচড়ানো চুল প্রায় ঘাড় অবধি নেমেছে, অনেকটা বিরুদার মতোই। বিরুদা বলল, নমস্কার, আপনি কি সুনির্মল বিশ্বাস? ভদ্রলোক জিজ্ঞাসু দৃষ্টিতে বললেন, হ্যাঁ, আপনারা? আমি বীরবক্ষ সান্যাল, আর ইনি আমার ভাই এবং সহকারী বিষ্ণুপদ সান্যাল। আপনার সাথে একটু দরকার ছিল। সুনির্মলবাবু আমাদের চিনতে পেরে বললেন, ও, আপনি সেই বিখ্যাত ডিটেকটিভ বিরূপাক্ষ সান্যাল। আসুন আসুন, ভেতরে আসুন। আসুন বিষ্ণুপদবাবু, আসুন। ভেতরে একটা ঘরে গিয়ে বসালেন সুনির্মলবাবু। বাড়ির অবস্থা দেখেই ভদ্রলোকের আর্থিক অবস্থা আন্দাজ করা যায়। বিরুদাকে দেখলাম কীরকম একটা গম্ভীর মুখে এদিক ওদিক তাকাচ্ছে। ও যে কী ভাবছে ওই জানে। সুনির্মলবাবু বললেন, বলুন, কি খাবেন? চা? আরে নানা মশাই, আপনি এত ব্যস্ত হবেন না, এখানে বসুন, আপনার সাথে কথা আছে কিছু। সুনির্মলবাবু আমাদের সামনে একটা বেতের চেয়ারে বসে বললেন, হ্যাঁ বলুন। আচ্ছা, ডাক্তার অমৃত সেনের মৃত্যুর খবরটা আপনি জানেন নিশ্চয়ই, ওটা নিয়েই আপনার সাথে কিছু কথা বলতে চাই। এইবার সুনির্মলবাবুর মুখের মধ্যে একটা পরিবর্তন ফুটে উঠল। সেটা যদিও প্রাসঙ্গিক, তবে নিতান্তই অগ্রাহ্য করার মতো নয়। এসব টুকিটাকি জিনিসে নজর দেওয়া আমি বিরুদার থেকেই শিখেছি। সুনির্মলবাবু শান্ত গলায় বললেন, শুনেছি, আর ঘটনাটা আমার কাছে বেদনাদায়কও বটে। অমৃতবাবু আমার ভালো বন্ধু ছিলেন। উনি তো শেষ দিন আপনার বাড়িও এসেছিলেন। মাথা নাড়লেন সুনির্মলবাবু। হ্যাঁ, আর সেই জন্য পুলিশ একতরফা জেরাও আমাকে করে গেছে। প্রথমটা ওদের সন্দেহ ছিল যে এসবের পেছনে আমিই আছি, যদিও সেটা ওরা প্রমাণ করতে পারেনি। আমি তো এটাই বুঝিয়ে উঠতে পারলাম না যে এসব করে আমার কী লাভ। উনি আমার এমন কাছের একজন বন্ধু। হঠাৎ আপনার বাড়ি কোনো কারণে? বন্ধু বন্ধুর বাড়ি আসবে, এতে কোনো কারণ যে থাকতেই হবে তার তো কোনো মানে নেই। আমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তবে বেশিক্ষণ থাকেননি, একটু চা খেয়েই চলে গিয়েছিলেন। বলেছিলাম রাতের খাবার খেতে, কিন্তু উনি বললেন স্ত্রীকে নিয়ে কোথায় যেন বেরোনোর আছে, তাই আর কি। কতদিনের পরিচয় আপনাদের? তা বছর 2-3। আমার মায়ের কিডনিতে স্টোন হওয়ায় ওই মতিলাল সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করেছিলাম। সত্যি বলতে কি, আমার আর্থিক অবস্থা তখন এতটুকুও ভালো ছিল না। অপারেশন, ওষুধ খরচা, এসব বিষয়ে তখন ডাক্তার সেন আমাকে অনেকটা সাহায্য করেছেন। তখন থেকেই শুরু। উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন। অথচ দেখুন, ওনাকেই এমন অসহায়ভাবে মরতে হলো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করবেন না। আপনার কি লেখালেখি করেই রোজগার হয়? আপনি কি করে জানলেন? আপনি কি আমার লেখা কোনোদিন পড়েছেন? কিছু মনে করবেন না, আমি সাহিত্য চর্চার বিষয়ে খুব একটা পটু নই, তবে আপনার ঘরে এত আলমারি ঠাসা বই, টেবিলে ডায়েরি, খাতা, পেন, দোয়াত, আর সব থেকে বড় কথা, আপনার হাতের তালুতে কালির ছাপ স্পষ্ট দেখে এটুকু আন্দাজ করলাম আর কি। সুনির্মলবাবু প্রশংসা সূচক মাথা নাড়লেন। সত্যিই ভদ্রলোকের চেহারায় সাহিত্যিকের ছাপ স্পষ্ট। সুনির্মলবাবু ম্লান হাসি হেসে বললেন, জীবনে এর থেকে বেশি আর কিছুই পারলাম না বীরবক্ষবাবু। এতেই যা দুটো টেনে টুনে সংসার চলে। বিরুদা ততক্ষণে উঠে দাঁড়িয়ে ঘরের আলমারিগুলো ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ একটা আলমারির সামনে দাঁড়িয়ে কি যেন দেখতে লাগলো। লক্ষ্য করলাম আলমারিটা অদ্ভুত রকমের সব জিনিসপত্রে ঠাসা। জিনিসগুলো পুরনো আমলের, তাতে কোনো সন্দেহ নেই। অদ্ভুত দেখতে কালার দোয়াত, সূর্য ঘড়ি, লম্বা লম্বা নীলের মতো কি দুটো জিনিস, আরও অনেক কিছু। সেদিকে তাকিয়ে বিরুদা বলল, এগুলো কি? আরে ওটা আসলে আমার ঠাকুরদার জিনিস। ঠাকুরদার সব অ্যান্টিক ও প্রাচীন জিনিসপত্র সংগ্রহ করার একটা অদ্ভুত শখ ছিল, তাই ওগুলো ওভাবেই রাখা আছে।
বিরুদা ঘাড় নেড়ে সবটা খুঁটিয়ে দেখতে লাগলো। তারপর একটা অদ্ভুত দেখতে কেটলির দিকে নির্দেশ করে বলল, এই কেটলিটা কি আবার অ্যান্টিক জিনিস নাকি? সুনির্মলবাবু মাথা চুলকে বললেন, মানে ঠাকুরদার মুখে শোনা যে ওই কেটলিটিতে নাকি চা চিনি আলাদাভাবে রাখা যেত। এর থেকে বেশি কিছু জানি না। ওসব নিয়ে আমার কোনো আগ্রহ কোনোদিনই ছিল না। ও যেমনকে তেমন পড়েই আছে। বিরুদা ওসব পুরনো জিনিসের মধ্যে কি এমন মধু খুঁজে পেল তা আমিও বুঝে উঠতে পারছি না। দু একবার ঘাড় নেড়ে কি একটা বিড়বিড় করে সে সরে এলো। তারপর টেবিলের ওপরে রাখা খাতার ওপর চোখ রেখে বলল, একটু জল খাওয়াতে পারেন? বড্ড টেস্টটা পেয়েছে। হ্যাঁ, আনছি। বলে সুনির্মলবাবু উঠে পাশের ঘরে যেতেই বিরুদা এদিক ওদিক তাকিয়ে তড়াক করে একটা ডায়েরি তুলে নিয়ে আমার কাঁধের ব্যাগটায় চালান করলো। আমি হতচকিত হয়ে বললাম, আরে এটা। বিরুদা মুখে আঙুল দিয়ে আমাকে চুপ করতে বলে একদম নিচু স্বরে বলল, দরকার আছে। সুনির্মলবাবু জল নিয়ে এলেন। সেটা গলাধ্যকরণ করে বিরুদা বলল, আচ্ছা সুনির্মলবাবু, আপনি কখনো ডাক্তার সেনের বাড়ি গেছেন? হ্যাঁ, তা 2-3 বার গেছি বই কি। মাথা নাড়লেন সুনির্মলবাবু। বিরুদা বলল, ওনার স্ত্রীকে আপনার কীরকম মনে হয়? ঈশ্বরী সেন। নামটা কীরকম যেন আপনা হতেই বেরিয়ে এলো সুনির্মলবাবুর মুখ থেকে। না মানে অসুবিধা কি? ডাক্তার সেনের সাথে ভালোই মানিয়েছে তো। ভালোই তো তিনি, আর কি। আর ডাক্তারবাবুর খুন? সুনির্মলবাবু ভ্রু কুঁচকে তাকালেন, বললেন, আপনি কি ওনার স্ত্রীকে সন্দেহ করছেন? আপনার মতামতটা জানতে চাইছি কেবল। আপনার কি এটা খুন বলে মনে হয় নাকি আত্মহত্যা? ডাক্তার সেন আপনার ভালো বন্ধু, হতে পারে উনি আপনার সাথে এমন কিছু শেয়ার করেছিলেন যা... দেখুন বিরূপাক্ষবাবু, কার মনে কি চলে তা কেই বা বলতে পারে। ওনার স্ত্রীকে আমি খামোখা কোনো কারণ ছাড়া দোষী বলতে পারি না। হ্যাঁ, তবে এটা ঠিক যে খুনের মোটিভ ওনার স্ত্রীর সব থেকে বেশি। ডাক্তারবাবু আত্মহত্যা করলে সেটা আলাদা কথা। বেশ সুনির্মলবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আশা করি ভবিষ্যতেও আপনার থেকে আরও সাহায্য পাব। আজ তবে চলি, অন্য দিন না হয় আপনার এই অ্যান্টিক কেটলিতে চা খেয়ে যাব। চলে যা বিষ্টু। আমরা যখন রাস্তায় এসে দাঁড়ালাম সন্ধে হয়ে গেছে। রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে। মোড়ের ওপাশে একটা তেলে ভাজার দোকান দেখে বিরুদা বলল, চল গরম সিঙ্গারা কেনা যাক। মা বলেছিল অনেক দিন খাইনি। কি ব্যাপার বলো তো? বিরূপাক্ষ সান্নাল আজ সিঙ্গারা খাবে? খাবো না, খাওয়াবো। তেলে ভাজা কিনে যখন ঘরে ঢুকলাম রাত প্রায় 8টা। আমি আর বিরুদা বৈঠকখানায় বসে আছি। বিরুদার মুখ গম্ভীর। বললাম, কে গো, সেই যে লেখক মশাইয়ের বাড়ি থেকে ফিরলে তারপর থেকেই তো এরকম চুপচাপ হয়ে আছো? হ্যাঁ, ভাবছি রে বিষ্টু, এমন একটা কেস যেখানে খুনির হদিশ, খুনির মোটিভ কোনোটাই পাওয়া যাচ্ছে না। সব থেকে বেশি মোটিভ তো ঈশ্বরী দেবীরই আছে। থাকলেও অ্যাট দ্য এন্ড অমৃতবাবুর মৃত্যুর পর তো উনিই সব কিছুর মালিক হবেন। তাহলে আগে থেকেই এমন খুন করে কি লাভ? আর সুনির্মলবাবু? ওনার মোটিভ না জানলে দোষী বোঝাবো কি করে? তাছাড়াও ভদ্রলোকের হাব ভাব, আচার আচরণ অত্যন্ত নিপুণ, বুঝলি বিষ্টু। খুনি অপরাধীর মনে কোথাও যেন একটু হলেও ভয় থাকে, কিন্তু উনি যেভাবে অকপটে সবটা আমাদের বললেন, তাতে করে... এমন সময় মা আমাদের জন্য 3 কাপ চা, মুড়ি আর গরম সিঙ্গারা নিয়ে হাজির। 3 জনে বসে খাওয়া দাওয়ার পর্ব চলতে লাগলো। মা বললেন, হ্যাঁ রে বীরু, ওই সেদিন যে ওই মহিলা তোদের কাছে এলো, তারপর ওর কেসটা কি হলো রে? বিরুদা কিছু বলার আগেই আমি চায়ে চুমুক দিয়ে বললাম, ঈশ্বরী দেবীর কেসটা একটু বেশি খতিয়ে দেখছে বিরুদা, বুঝলে মা। সারাদিন যে কি ভাবে কি করে, আমায় তো কিছুই বলে না। তোর যত উল্টোপাল্টা কথা বিষ্টু। বিরুদা, না বললে হবে না। মাও এই ব্যাপারে আমার সঙ্গে একমত। কি মা, তাই তো? না বাবা, কিছুদিন ধরেই দেখছি তুই খাওয়া দাওয়া ঠিকঠাক করছিস না, বাইরে বাইরে সারাদিন ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, কাজ থাকে মানছি, তাই বলে শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে না কি? ওসব ঠিক হয়ে যাবে মা, তুমি এক কাজ করো,
বিরুদার বিয়ে দিয়ে দাও। না না ভাই, আমার সংসার বিধর্মী জীবনে ভালো আছি, একা থাকছি, নিজের মতো করে কাজ করছি, ও সব বিয়ের ভাবনা আর মাথায় ঢোকাস না। বিরুদা, কাজ তো হবেই, বরং বিয়ের পর আরো ভালো কাজ হবে। দেখো, কবি বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। হঠাৎ কিরকম যেন শান্ত হয়ে গেল বিরুদা, তারপর আচমকা লাফিয়ে উঠল। পেয়েছি পেয়েছি বিষ্টু, থ্যাঙ্কস এ লট। এই বলে এক ঢোকে গরম চা গলায় ঢেলে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। মা ফ্যাল ফ্যাল করে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, যাক বাবা, এই ছেলের আবার কি হলো? আমি সিঙ্গাড়ায় কামড় দিয়ে বললাম, নিশ্চয়ই কোনো ক্লু পেয়েছে, এবার সারা রাত ওটা নিয়ে গবেষণা চলবে। সত্যিই তাই চলল। রাতে বিরুদা খাওয়ার টেবিলে বসে একটাও কথা বলল না, চুপচাপ খেয়ে উঠে চলে গেল নিজের ঘরে। মা বললেন, ছেলেটার যে মাঝে মাঝে কি হয় বুঝি না বাবা, বয়স হচ্ছে অথচ সংসারের দিকে কোনো মনই নেই। মা, বিরুদার তো ছোট থেকে এটাই চেয়েছিল, কাজ ছাড়া ও বাঁচতে পারবে না, অপরাধীদের ধরার জন্য ও প্রাণপাত করতেও রাজি। সত্যের নেশা বড়ই কঠিন নেশা। খুনি অপরাধীদের ধরে ধরে রোজ এত জেলে ভরে, তাও তারা অপরাধ করেই চলে। না না, ছেলেটার জন্য মাঝে মাঝে সত্যি ভয় হয়, কখন কে ওর ক্ষতি করে দেয়। পরদিন সকালে উঠে দেখি বিরুদা বৈঠকখানায় গিয়ে খবরের কাগজে চোখ রেখেছে। ওর চোখ মুখ দেখেই বোঝা যায় সারা রাত ও এই গোটা কেসটা পুরো ধুয়ে খেয়েছে এবং এখন ওর কাঙ্ক্ষিত লক্ষ্যে তীর ছুঁড়েও দিয়েছে। শুধু সেটা বিঁধবার পালা। আমাকে দেখে বিরুদা বলল, ও তুই উঠে পড়েছিস, তা বেশ বেশ। আচ্ছা শোন, আজ বিকেলে তোর কখন ছুটি হবে? তা 4:30 কি 5টা। বেশ, তুই স্কুল থেকে বাড়ির দিকে না এসে সোজা সুনির্মল বাবুর বাড়ি পৌঁছে যাস, দরকার আছে। কি দরকার সেটা আর ইচ্ছে করে জিজ্ঞাসা করলাম না, বিরুদা বলবেও না, এমনকি বলার অবকাশ না দিয়ে ও সোজা ঘরে ঢুকে গেল। 5 মিনিটের মধ্যেই জামা গলিয়ে এসে আবার বাইরে বেরিয়ে গেল। সত্যি লোকটা পারেও বটে। বিকেলে স্কুল থেকে যখন বেরোলাম তখন 5টা বাজতে 5 মিনিট বাকি। দেরি হয়ে গেছে ভেবে তাড়াতাড়ি গাড়ি ধরলাম। আমার স্কুলটা আমাদের বাড়ি থেকে সুনির্মল বাবুর বাড়ি যাওয়ার রাস্তাতেই পড়ে। পৌঁছাতে পৌঁছাতে 5:15 বেজে গেল। বাড়ির সামনে গিয়ে দরজায় ঠকঠক করতেই আমাকে একটু চমকে দিয়ে দরজা খুলল পুলিশের লোক। ঘরের ভেতর ঢুকে দেখি পুলিশের আরও 2জন লোক দাঁড়িয়ে। ঘরের মাঝামাঝি চেয়ারে মুখোমুখি বসে সুনির্মলবাবু, ইন্সপেক্টর রায়, ঈশ্বরী দেবী আর গোয়েন্দা বিরূপাক্ষ সান্যাল। আয় আয় বিষ্টু, তোর জন্যই অপেক্ষা করছিলাম। বিরুদা আমার উদ্দেশ্যে বলল। আমি ব্যাপারটা তখন কিছুই বুঝতে পারছি না। বিরুদা সেই না বোঝার ভাবটা আরও উস্কে দিয়ে বলল, এই বিষ্টু, তুই কাল ছিলি আমার সাথে, আজ তোর সামনেই ডায়েরিটা সুনির্মল বাবুকে ফেরত দিতে এলাম। সুনির্মলবাবু বা ঘরের আর কেউও বিরুদার এই হেঁয়ালি বুঝতে পারছে বলে মনে হলো না। সুনির্মলবাবু শুকনো মুখে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যে ডায়েরিটা নেবেন সেটা আমাকে বললেই হতো, আমি কি দিতাম না নাকি? আর ফেরত দেবেন তো তার জন্য এসব পুলিশ টুলিশ এনেছেন কেন? ডায়েরিটা আপনার হাতে আর আপনাকে পুলিশের হাতে তুলে দেবো বলে। কি যাতা বলছেন? আমি আবার কি করলাম? উঠে দাঁড়িয়ে পড়লেন সুনির্মলবাবু। বিরুদা শান্ত গলায় বলল, উত্তেজনা শরীরের পক্ষে একদম ভালো না, আপনি একটু শান্ত হয়ে বসুন। আপনি মানুষ খুন করেছেন সুনির্মলবাবু, তাই আপনাকে পুলিশে দেওয়া হবে। কাকে খুন করেছি আমি? অমৃত সেনকে? কখনোই না। ও আর আমি সেদিন একই কেটলি থেকে চা খেয়েছি, ও ড্রাইভারও আমাদের সাথে ছিল, সকলেই চা খেয়েছি। কই আমাদের বাকি দুজনের তো কিছুই হলো না, তবে ও মারা গেল কি করে? কি সুন্দর আপনি নিজেই তদন্তের গাড়িটা লাইনে নিয়ে এলেন। আমি তো চা খাওয়ার কথা এখনো বলিনি। আচ্ছা বেশ, আপনি শুরু করেছেন যখন আমি শেষ করি। হ্যাঁ, আপনার কথাই ঠিক যে আপনারা একটাই কেটলি থেকে চা ঢেলে খেয়েছেন, তাও ডাক্তারবাবু মরলেন একটাই কারণে, আপনারা দুজনে যে চাটা খেয়েছেন
সেই চা ডাক্তারবাবু খাননি, উনি অন্য চা খেয়েছিলেন। তার মানে একটাই কেটলিতে অন্য চা? বিরুদা কিছু না বলে উঠে গিয়ে আলমারির কাঁচ খুলে সেই অদ্ভুত দেখতে কেটলিটা তুলে আনলো। তারপর সেটা সবার সামনে রেখে বলল, এই কেটলিটা কোনো সাধারণ কেটলি নয়, এতে একসাথে 2 রকমের তরল রাখা যায়। লক্ষ্য করলে দেখতে পাবি এটার হাতলে 2টো ছিদ্র রয়েছে। প্রথম ছিদ্র টিপে কেটলি থেকে যে তরল বের হবে, দ্বিতীয় ছিদ্র টিপলে বের হবে অন্য তরল। এটা সামান্য একটু বিজ্ঞানের খেলা। আর এর ভেতরেও রয়েছে 2টো খোপ, যেখানে 2টো তরল রাখা যায়। সুনির্মলবাবু একটাতে সাধারণ চা আর অন্যটিতে বিষ দেওয়া চা রেখেছিলেন। নিজেরা তাই ভালো চা নিলেও কেটলির অদ্ভুত কৌশলে ডাক্তারবাবুকে বিষ মেশানো চা দেন, আর তাতেই খেল খতম। কিন্তু এই কেটলির যে এখানে এরকম একটা ভূমিকা আছে, তা আপনি জানলেন কি করে? আগের দিন এই বাড়িতে এসেই আমি এই পুরনো জিনিসগুলো দেখি। জিনিসগুলো সুনির্মল বাবুর ঠাকুরদার আমলের, খুব একটা নাড়াচাড়া হয়নি, ধুলো লেগে থাকার কথা। কেবল ধুলো লাগেনি এই একটা কেটলিতে, দেখেই বোঝা যায় সেটা তার জায়গা থেকে সরিয়ে পরিষ্কার করে আবার রাখা হয়েছে। অথচ সুনির্মল বাবুর দাবি তার নাকি এসব আগ্রহ নেই। তাহলে ও জিনিস সরিয়ে পরিষ্কার করে রাখার কারণ কি? এমন কেটলির কথা আমি আগেও শুনেছি, তবে সেই মুহূর্তে মাথায় আসেনি। মাথায় এলো কাল রাতে, যখন বিষ্টু বলল কবিতার কথা। অর্ধেক নারী অর্ধেক নর, অর্থাৎ ব্যাপারটা একটু ঘুরিয়ে বললে কেটলির অর্ধেকটা ভালো চা, বাকি অর্ধেকটা বিষ মেশানো চা। আর তাতেই সম্পন্ন হলো অমৃতবাবুর মৃত্যুপান। আসলে সুনির্মলবাবু চেয়েছিলেন অমৃতবাবু ডাক্তারকে সামনে রেখে একটু নিরাপদে ব্যাপারটা খেলতে, যাতে কেউ না সন্দেহ করতে পারে ওনার ওপর। ওনারা 3 জনেই নাকি একটাই কেটলি থেকে চা খেয়েছেন বলে কথা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম কেটলির দিকে। সত্যি এতটুকু একটা জিনিসের মধ্যে কত খুঁটিনাটি বিজ্ঞান লুকিয়ে রয়েছে তা ভাবলেও অবাক হতে হয়। সেই বিজ্ঞান মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্যও যথেষ্ট। বিরুদাকে বললাম, কিন্তু এত কিছু করার কারণ? সুনির্মলবাবু ওরফে নীল এত কিছু কেন করলো তা কি আপনি বলতে পারেন ঈশ্বরী দেবী? আমাদের সকলের বিষয়ের যে তখনও বাকি রয়েছে তা বুঝতে দেরি হলো না। ঈশ্বরী দেবী থমথমে মুখে মাথা নিচু করে আছেন। বিরুদা আবার বলল, চুপ করে থাকবেন না ঈশ্বরী দেবী, বলুন, এই কি সেই নীল যাকে আপনি আজ থেকে 2 বছর আগে ভালোবেসেছিলেন, কিন্তু বিয়ে করলেন ডাক্তার অমৃত সেনকে? জবাবটা এলো সুনির্মল বাবুর মুখ থেকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই নীল। আর কি বললেন? কি বললেন বিরূপাক্ষ বাবু? ভালোবাসা, ভালোবাসা, এরা শুধু টাকা ভালোবাসে, টাকা। বিরূপাক্ষ বাবু, টাকা টাকা। নীল, চুপ করো তুমি। কিন্তু তাতে কোনো ফল হলো না। সুনির্মল বাবু বলে চললেন, হ্যাঁ, ওসব ধমকানি চমকানি আমাকে দেখিও না। এই তোমাদের লজ্জা করে না, তাই না? একটা ছেলের জীবন এভাবে এভাবে এসে শুধুমাত্র সে উপার্জন করতে পারে না বলে ইচ্ছে মতো তাকে ছেড়ে দিয়ে টাকার মালিকের কাছে ছুটে যাও, আবার সেটা নিয়ে ভালোবাসার বড়াই করো। ছি! মুখ সামলে কথা বলো নীল। তোমার বোঝা উচিত যে একটা মেয়েকে তার ভিটে মাটি ছেড়ে পরের ঘরে আসতে হয়। ভালোবাসা ছাড়াও সুখ স্বাচ্ছন্দ্য এইসব তার জীবনে দরকার। শুধু ভালোবাসা পেট ভরায় না নীল, এ কথা আমি আগেও তোমাকে বলেছি। এই রাখো, তোমার জ্ঞান তোমার কাছেই রাখো। এতই বোঝো যখন, কেন সেদিন আমার জীবনে এসেছিলে? হ্যাঁ, তুমি তো জানতে যে আমি লেখালেখি করেই এতেই আমার আয়। তবুও ভেবেছিলাম তুমি হয়তো বিয়ের পরেও আমাকে ভালোবাসবে। না, অছিলায় তোমার সাথে দেখা করতে চেয়েছি, প্রয়োজনে অমৃত বাবুর সাথে বন্ধুত্বও করেছি। তোমাকে একের পর এক চিঠি লিখেছি, সেই চিঠি পাঠিয়েছি, কিন্তু তুমি বারবার আমার উপার্জন তুলে আমাকে অপমান করেছ, নিজের স্বামীকে নিয়ে বড়াই করেছ। কখনো এটা ভেবেই দেখোনি যে আমি কতটা তোমাকে ভালোবাসি। অমৃতবাবু নিখাত ভালো মানুষ ছিলেন,
ওনাকে মারার কোনো অভিপ্রায় আমার ছিল না। আমি চেয়েছিলাম শুধু তোমাকে, ইয়েস, তোমাকে। আর তাই তুমি যখন তোমার প্রাক্তনের কাছ থেকে অপমানিত হলে তখন ঠিক করলে অমৃতবাবুকে দুনিয়া থেকে সরিয়ে আনবে। ছি ছি নীল, ওই মানুষটার কি দোষ ছিল বলতে পারো? তুমি যা করেছো তা কখনোই ক্ষমার যোগ্য নয়। আমি ক্ষমার আশাও করি না বিরূপাক্ষবাবু। কি জানেন তো, ভালোবাসলে কলঙ্কের দাগ লাগবেই। তবে সব থেকে খারাপ যেটা, আপনি একজনকে ভালোবাসলেন, লোক জানাজানিও হলো, অথচ তাকে আপনি সবটুকু দিয়ে চেয়েও নিজের করে পেলেন না। পরিবর্তে জুটলো কেবল অপমান, বঞ্চনা, মানুষের হাসি, তামাশার খোরাক হওয়া। আমি জীবনে কিছু করতে পারিনি, তাই হয়তো আজ আমার এই পরিণাম। কিন্তু সবটাই কি আমার দোষ? আমি না হয় মানুষ খুন করেছি, কিন্তু যে মানুষটা এতদিন আমার সাথে মিথ্যে অভিনয় করে গেল, দিনের পর দিন আমাকে তিলে তিলে মন থেকে খুন করেছে, তার দোষ নিয়ে এই সমাজ কি কখনো মুখ খুলবে? হ্যাঁ, খুলবে না, কখনো খুলবে না। এইটাই বাস্তব বিরূপাক্ষবাবু, এইটাই বাস্তব। এই লোভ, লালসা, চাওয়া পাওয়া, দুনিয়ায় ভালোবাসার কোনো স্থান নেই। এই হতভাগার কথা আপনাকে নিশ্চয়ই ঈশ্বরী দেবী আপনাকে বলেছে, তাই তো? না, আপনার ডায়েরিতে কাল নীল নামটা লেখা দেখেই আমার মনে সন্দেহ জাগে, তাই সেটা চুরি করি। পরে ঈশ্বরী দেবীর ঘর থেকে পাওয়া কবিতা চিঠির টুকরো আর ডায়েরির হাতের লেখা মিলিয়ে 2 4 করি। আপনাদের এই গুপ্ত প্রণয়ের কথা আপনাদের কলেজে গিয়েই আরও জানতে পারি। ঈশ্বরী দেবীও চাননি এই সম্পর্কের কথা আর কেউ জানুক। কি করি বা চাইবেন? এতে যে ওনার দোষ নেই, তাই না? উনি আমাকে ছেড়েছেন, আমি ওনাকে না। আজ আমি ওনাকে ছেড়ে গেলে উনি সকলকে এসব বলে গোটা ব্যাপারটা রাষ্ট্র করতেন। নিন ইন্সপেক্টর, অ্যারেস্ট মি। আমি মানুষ খুন করেছি, ইচ্ছে হলে আমাকে ফাঁসিও দেবেন, অসুবিধা কি? ঈশ্বরী দেবীর চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। থমথমে মুখে আমরা সকলে দাঁড়িয়ে। মৃদু হেসে সুনির্মলবাবু বললেন, ঈশ্বরী, যাও, আবার কাউকে খুঁজে নাও যে তোমাকে নিয়ে নতুন গল্প লিখবে। আমার গল্পে আর তোমাকে তো আমি নিয়ে আসতে পারলাম না। তবে কথা দিচ্ছি, যদি বেঁচেও থাকি, তোমাকে নিয়ে লেখা গল্প পড়ার জন্য কোনো দিন কোনো বইমেলায় ঢু মারব না। হাজার হোক, আমি তোমার অপরাধী। ডাক্তার অমৃত সেনের মৃত্যু রহস্য সমাধান করে আমি আর বিরুদা বাইরে বেরিয়ে এলাম। রাস্তায় আলো জ্বলছে, সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ। আবার দোকানপাট সব খুলছে, শুরু হয়েছে মানুষের ব্যস্ত পায়ের চলাচল। কেউ কারুর জন্য থেমে থাকে না আজকের দিনে। কেন যে ঈশ্বরের জন্য এক জায়গাতেই থেমে গেলেন সুনির্মলবাবু? একটা সিগারেট ধরিয়ে বিরুদা ধোঁয়া ছেড়ে বলল, বিষ্টু, প্রেম, ভালোবাসা, বিয়ে এতটাও সহজ না সবার জন্য, বুঝলি তো? অভাবের ঘরে প্রেমকে আটকে রাখা যায় না। খোলা দরজা জানালা দিয়ে সে পালাবেই। এটা কারো দোষ না, এটা নীতি, এটা বাস্তব। সৃষ্টির আদিকাল থেকেই এটা চলে আসছে। তবে সবাই তো জীবনে ভালোটাই চায়, তাই না? এই বাস্তবটা যতদিন না সুনির্মল বাবুর মতো মানুষেরা বুঝতে পারছেন, ততদিন এই যুব সমাজে এমন নানা অপরাধ ঘটতেই থাকবে।